ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ডিন এবং একই সাথে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান আমাদের এ পর্বের আইস্টাইল অতিথি অধ্যাপক শিবলী রুবায়াতুল ইসলাম, যার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদ পেয়েছে আধুনিক গ্লোবাল একটা লুক। সকলের অংশগ্রহণের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে তিনি বিশ্বাস করেন। আপনার বাবা ছিলেন নামকরা ব্যাংকার, ওই সময় ন্যাশনাল ব্যাংকের এমডি ছিলেন মিস্টার আরাই খান। আপনার আম্মা ছিলেন নামকরা সঙ্গীত শিল্পী। আপনি শিক্ষকতা পেশায় আসবেন, এটা কি পরিকল্পিত? একদম পরিকল্পিত না। তো আসলে লেখাপড়া করতে করতে ভালো রেজাল্ট হয়ে যাচ্ছিল এবং ভালো করতে করতে এক সময় চিন্তা করলাম যে শিক্ষকতায় চলে আসি, কারণ আমার ওয়াইফ খুব চাচ্ছিলেন যে আমি শিক্ষকতায় যাই, কারণ পরিবারের সবাই শিক্ষকতার সাথে জড়িত এবং ও মনে করে যে শিক্ষকতা একটা মহান পেশা, সেজন্য আমারও সেই দিকে যাওয়া উচিত। সেনিন ভাবির সাথে আপনার পরিচয় হয়েছিল কোথায়? ও আমার থার্ড কাজিন, আর সেই হিসাবেই পরিচয়। আর উই হ্যাড এ ভেরি হেলদি রিলেশনশিপ, আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি টু নো ইচ আদার। তারপর উই ডিসাইডেড দ্যাট উইল গেট ম্যারিড। আমার দীর্ঘদিনের পথ চলা ওর সাথে। তো স্বামী হিসাবে বলতে গেলে বলতে হয় যে আমরা বন্ধুর মতো পথ চলেছি এতদিন, এখনও চলছি। ও খুব সাপোর্টিভ অ্যাজ আ হাজব্যান্ড। আমার কোনো কিছুতে উৎসাহ তো দিবেই, তারপরে আমি যদি কোনো কিছুতে পিছু হটতে চাই সেটাতে বরং আরও মানা করে। তো আমার চাকরি বাকরি যাই করি আমি সব কিছুতে প্রচণ্ড উৎসাহ। আর ওর ব্যক্তিত্বের যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে ও বিপদে ধৈর্য হারায় না, ভীষণ ধৈর্যশীল একটা মানুষ। আর পজিটিভ, লাইফের প্রতি খুব পজিটিভ, জীবনে নেগেটিভ ব্যাপারটাকে খুব পজিটিভভাবে দেখতে পারে, ভেরি অপটিমিস্টিক। যে শিক্ষক হিসাবে ছাত্রদের সাথে যেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার সেটাও খুব মেনটেন করে। আপনার তো স্যার দুই ছেলে, ওরা কি করছে? একজন থার্ড ইয়ারে পড়ছে ইউনিভার্সিটিতে, আরেকজন ক্লাস 8-এ পড়ে সানডেন্ট স্কুল। এমদাদ আমাদের ইউনিভার্সিটির আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সুন্দর জায়গা আমরা অনেকে এখনো দেখিনি, আমরা যদি একটু হাঁটতে হাঁটতে দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টিতে একটা ডিফারেন্ট টাচ চলে আসে। স্যার, পাবলিক ইউনিভার্সিটির একটা ক্যাম্পাসে আসছি, মনেই হচ্ছে না অনেক চেঞ্জ, অ্যান্ড চেঞ্জগুলো অনেক ইতিবাচক। বাট তারপরেও কি স্যার মনে হচ্ছে না যে ইউনিভার্সিটির যে একটা স্বকীয়তা থাকে ওটা থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? আমাদের যারা ছাত্রছাত্রী যারা এখান থেকে লেখাপড়া শেষ করে বের হয়, ওরা তো সবাই বিজনেস, কর্পোরেট, বিজনেস ফিল্ড, এন্টারপ্রেনিউর, প্রমোটার, ব্যাংকিং, ইন্স্যুরেন্স এবং বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানিতে যাচ্ছে। তো তারা যেসব কর্পোরেট সেক্টরে যায়, যেখানে সার্ভ করে, সেখানে যাওয়ার জন্য তাদের যে গ্রুমিংটা দরকার, আমরা এখানকার ফ্যাসিলিটিসটা ওই স্ট্যান্ডার্ডে নিয়ে গেছি, যাতে ওরা এখান থেকে যখন লেখাপড়া শিখে বের হবে শুধু লেখাপড়া না, ওভারঅল ওরিয়েন্টেশনটাও তাদের এখানে হয়ে যাচ্ছে। যার জন্য আমরা এখানে ওদের জন্য ওয়ার্ল্ড ক্লাস ফুড কোর্ট, আমাদের স্টেট অফ দ্য আর্ট লাইব্রেরি এবং আদার্স যে ফ্যাসিলিটিস স্টুডেন্টদের দরকার হয়, তাদের নিজস্ব বয়েজ রুম, গার্লস রুম, কমন রুম, ভার্চুয়াল ক্লাসরুম, সব কিছু আমরা এখানে ব্যবস্থা করেছি। শিবলী রুবায়াত জামান আমার বন্ধু, সে অনেক আগে থেকে, ক্লাস 8 থেকে আমরা বন্ধু। এবং তখনই আমি দেখতাম যে ওর মধ্যে একটু ভিন্নতা রয়েছে, যে আমরা সবসময় খুব লাফালাফি করি। ও যে দুষ্টামি করে না তা না, ও কিন্তু ঠিকই দুষ্টামি করছে, আমাদের সাথে মজা করছে। ক্লাস 8-এর বা ক্লাস 9-এ যেরকম হওয়ার কথা সেরকমই, অনেক ক্ষেত্রে কিন্তু দুষ্টামিতে সেও কিন্তু নেতৃত্ব দিচ্ছে। কিন্তু তার মধ্যে অন্যদিকে আবার একটা গাম্ভীর্য ছিল, যেটা আমরা এখন সবাই দেখি। ও ডিন শিবলী রুবায়াত জামান খুব সিরিয়াস মানুষ, কিন্তু আমরা এত বছর পরে এখনও যখন আমরা বন্ধুরা একসাথে হই, ওই আগে শিবলী আসে আমাদের সাথে। এবং বলা যায় না, যদি একদিন সে ভাইস চ্যান্সেলর হয়ে যেতে পারে, এবং যদি ভাইস চ্যান্সেলর হয়, আমি তো মনে করি যে সে চমৎকার একটি ভাইস চ্যান্সেলর হবে। সে এই নেতৃত্বই ওখানে নিয়ে যাবে, আর ছেলেমেয়েরা তাকে খুব ভালোবাসে। কিন্তু আইস্টাইল সৌজন্যে ক্লিয়ার।
2012-তে আপনার যখন যাত্রা শুরু হলো, শুরুটা কিভাবে হয়েছিল? প্রথমে আমরা টার্গেট ফিক্স করি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কোথাও ল্যাকিং আছে কিনা, এবং সেখানে আমরা স্টেট অফ দ্য আর্ট এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে মান বজায় রেখে আমরা আমাদের এই ধরনের লাইব্রেরি প্রতিষ্ঠা করি। আমরা কিন্তু এখানে আপনি যা দেখছেন তার কোনো কিছুতেই সরকারের কাছ থেকে কোনো অনুদান নেইনি। আমরা সব নিজেরা বিভিন্ন অ্যালুমনি, বন্ধুবান্ধব, আমাদের কানেকশন যারা আছেন তাদের কাছ থেকে CSR এর ফান্ড নিয়ে এই ডেভেলপমেন্টগুলো করেছি। যেই চেঞ্জেসগুলো আমি দেখছি এটা খুবই দৃশ্যমান, বাট এডুকেশনের কোয়ালিটির জায়গাগুলোতে কি ইতিবাচক পরিবর্তন? আসলে বিশ্ববিদ্যালয়ে কিন্তু টিচিং বেসড হলে সেই বিশ্ববিদ্যালয়ের সুনাম হয় না। এখানে আসলে নলেজ ক্রিয়েট করতে হয়, সেজন্য রিসার্চের খুবই প্রয়োজন। তা আমি তারপর থেকে নেটওয়ার্কিং শুরু করি। আমরা কিন্তু এখন আন্তর্জাতিক মানের গবেষণা করছি, আমরা আন্তর্জাতিক মানের কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম, রাউন্ড টেবিল ডিসকাশন করছি। শুধু বিদেশেই না, দেশেও আমরা বিভিন্নভাবে এখন বেশ সরকারকেও বিভিন্নভাবে বিভিন্ন গবেষণা এবং রিক্রুটমেন্ট টেস্ট সহ বিভিন্ন কাজে সহযোগিতা করছে। স্যার, রিক্রুটমেন্টের কথা যেহেতু চলেই আসলো, পাবলিক ইউনিভার্সিটি হিসেবে আপনাদের অনেক রেসপন্সিবিলিটি আছে, রেগুলার যে কাজ করেন এর বাইরেও অনেক কিছু করতে হয়। বাট রিক্রুটমেন্ট প্রসেসের ভেতর গিয়ে আমরা খুব রিসেন্ট কিছু ইনসিডেন্ট যদি বলি, যে আপনাদের মাধ্যমে যখন পরীক্ষা নেওয়া হচ্ছিল প্রশ্নগুলো আউট হয়ে যাচ্ছিল, ঢাকার বাইরে থেকে অনেক কষ্ট করে যখন অনেকে পরীক্ষা দিতে আসছিলেন এসে দেখলেন প্রশ্ন আউট। ডিন হিসেবে এইটার ব্যাপারে কি উত্তর আপনি দিতে চান? আসলে একটা পরীক্ষার প্রশ্ন করতে গিয়ে শুধু শিক্ষক সেখানে ইনভলভ থাকে না, এটা একটা প্রিন্টিং প্রসেস আছে, এবং তারপরে স্টেপলিং এবং প্যাকেজিং করতে গিয়ে কিছু বাইরের লোকও এই পরীক্ষার কাজের সাথে জড়িত হয়ে যায়। একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি হয়েছে যারা বড় বড় পরীক্ষা, BCS, HSC, SSC, বড় পরীক্ষা, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংকের মতো সরকারি চাকরি, এগুলাতে তারা বেশ বড় ধরনের বিনিয়োগ করে তারা বিভিন্ন জায়গায় কোশ্চেন বের করার জন্য বিভিন্ন রকমের ফাঁদ পাতে। কখনো কখনো সেই ফাঁদে কোনো যেহেতু আমাদের আউটসোর্সিংয়ে যেতেই হয় কোনো কাজে, তাই আমরা তাদের উপর নির্ভরশীল, এবং তারা কেউ যে এই ফাঁদে পা দিবে না এটা আমরা বলতে পারি না। তো শেষ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা ফুললি অটোমেটেড একটা মেশিন কিনব, যেখানে পেন ড্রাইভে কোশ্চেনটা ঢুকিয়ে দেওয়ার পরে একদম স্টেপল করা পর্যন্ত সব কিছু এই মেশিনই করে ফেলবে, হিউম্যান টাচ থাকবে না। আমরা যদি এরকম একটা কিছু করতে পারি তাহলে আমরা শিক্ষকরা একাই কোশ্চেন তৈরি থেকে একদম স্টেপল পর্যন্ত যদি দায়িত্বে থাকি, আমার মনে হয় এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। স্যার, আপনার এই লাইব্রেরিটা আমাদের সাউথ ইস্ট এশিয়াতে এরকম বড় লাইব্রেরি নাই। ক্যান ইউ টেল আস সামথিং অ্যাবাউট ইট? এই লাইব্রেরিটা একটু ইউনিক ইন নেচার। আমাদেরকে রবি এবং আরও 2-3টি কোম্পানি সাহায্য করেছে এটা তৈরি করার ক্ষেত্রে। আমাদের এখানে যে এই সার্ফিং জোনটা দেখছেন, এখানে আমাদের ওয়ার্ল্ডের সব টপ ইউনিভার্সিটিগুলোর সাথে, অক্সফোর্ড, হার্ভার্ড, সবার সাথে কানেক্টিভিটি আছে। তাছাড়া ওয়ার্ল্ডের প্রায় 37টি পাবলিশার যারা বুক পাবলিশ করে, তাদের সমস্ত বইয়ের কানেক্টিভিটি আছে। এখানে বসে ওরা প্রায় 60-70 হাজার জার্নাল এবং প্রায় 3-4 লক্ষ বই অ্যাক্সেস করতে পারে। আমাদের যেসব বই আছে এই বইগুলো ছাড়াও বাইরে যে নতুন বই বেরোচ্ছে বা যেসব বই বা জার্নাল বা রিসার্চের কাজে যখন ওদের কোনো বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ওয়েবসাইটে ঢুকতে হয় বা কাজ করতে হয়, ওরা এখান থেকে সেই অ্যাক্সেসগুলো পেয়ে যাচ্ছে। তো আপনার আশা করি আপনারা ঘুরে ঘুরে আরও অন্যান্য ইয়েগুলোও দেখবেন। চলেন আমার রুমে যাই। স্যার, প্রত্যেকটা দেশের ইকোনমিতে বিজনেস স্কুলের একটা বড় কন্ট্রিবিউশন থাকে। স্পেশালি বিজনেস স্কুলের ওরা গিয়ে নতুন এন্টারপ্রেনারশিপ অনেক কিছু করে যেটা ওয়ার্ল্ডকে লিড করে। আমাদের দেশে কী অবস্থা আপনার স্টুডেন্টদের ভেতর থেকে? না, আমাদের যারা অ্যালুমনি তারা এই মুহূর্তে লিডার হিসেবেই কাজ করছেন। কলম্বিয়া ইউনিভার্সিটির সাথে আমরা গত বছর ভেঞ্চার ক্যাপিটাল কম্পিটিশন করি, যেখানে আমাদের ছাত্ররা পার্টিসিপেট করে, এবং প্রত্যেক বছরই আমরা করছি, এবং আমাদের ছাত্রছাত্রীরা নতুন নতুন ভেঞ্চার নিয়ে তাদের ইনোভেটিভ আইডিয়া দিয়ে নতুন নতুন ভেঞ্চারের কনসেপ্ট নিয়ে আসে। আমরা সেগুলো চেষ্টা করি ফান্ডিংয়ের ব্যবস্থা করতে, এবং তার মাধ্যমেই ছোটো ছোটো নতুন নতুন স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এখন তৈরি হচ্ছে। তো সেদিকেও আমরা কাজ করে যাচ্ছি। তাকে আমি
দেখেছি এই বিজনেস স্কুলটাকে সে গড়ে তুলেছে নিজের মতন করে এবং ইন্ডাস্ট্রির সহযোগিতায়। সেই ইন্ডাস্ট্রির সাথে তাদের সাপোর্ট নিয়ে একটা ওয়ার্ল্ড ক্লাস সেট আপ করেছে। আমি অবাক হয়ে গেছি যে বাংলাদেশে এত সুন্দর মানে পাবলিক ইউনিভার্সিটি এতটা সুন্দর করে করতে পেরেছে সে এই প্রাইভেট সেক্টরের সহযোগিতার জন্য, এবং সেই যোগাযোগটা রেখেছে বলে আরও সে সাপোর্ট আমাদের পাবে। এবং অলরেডি আমরা তার ইনস্টিটিউশন থেকে যেসব ছাত্ররা বেরোয় তাদের কোয়ালিটি আমরা দেখেছি অনেক ইমপ্রুভ করেছে। আমি আশা রাখি যে শিবলি অনেক ভালো করতে পারবে। আমাদের বিমা শিল্পটা যতটা হেলদি থাকা দরকার অতটা হেলদি না হওয়াতে আপনাকে চেয়ারম্যান করা হলো, অনেক এক্সপেকটেশন আছে সরকারের কাছ থেকে। হোয়াট ইজ ইউর প্ল্যান? হ্যাঁ, এটা ঠিক। আসলে আমাদের বিমা শিল্প আমাদের জিডিপিতে যেরকম কন্ট্রিবিউট করার কথা ছিল সেরকম করছে না। আমাদের কন্ট্রিবিউশন লেস দেন 1%, অ্যাবাউট 0.78%। তা আসলে এখানে অনেক কিছু করার সুযোগ আছে। আমি জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার যে টিম আছে ওখানে তাদেরকে অনেক উদ্বুদ্ধ করেছি। তারা এখন খুবই মোটিভেটেড। আমি মনে করি সাধারণ বীমা কর্পোরেশন এই বছর 287 কোটি টাকা প্রফিট করবে এবং আগামী বছর থেকে আমরা 15 to 20% গ্রোথ দিতে পারবো সাধারণ বীমা কর্পোরেশনে। পুরনো যত ক্লেম সেটেলমেন্ট বা যেসব ইস্যুস বা ডিসপিউটস ছিল, আমরা ঢাকা ডিভিশন ছাড়া বাইরের সব ডিভিশনের কাজ শেষ করে ফেলেছি। 2017-র মধ্যে আমাদের পেন্ডিং যত ইস্যুস ছিল আমরা সব রিজলভ করে ফেলবো। সাধারণ বীমা কর্পোরেশন ধরতে গেলে এখন রিব্র্যান্ডিং হচ্ছে এবং রিস্ট্রাকচারিং হচ্ছে, এবং আমার আশা যে আগামী 1-2 বছরের মধ্যে আপনারা বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন। স্যার, যে আপনি যখনই যা কিছু করেন এটা একটু ইউনিক হয়, ডিফারেন্ট হয়। আপনি যখন পড়াশোনা শেষ করে বিজনেস শুরু করলেন, আরএমজিতে করেছেন, দেন আপনার প্রথম দেশের ফার্স্ট ওয়ান স্টপ শপিং মল ছিল। তারপরে হলো ইউনিভার্সিটিতে যখন ডিন হিসেবে যাত্রা শুরু করলেন, সামথিং ইউ মেড দ্য ডিফারেন্ট। সো হাউ ডিড ইউ গেট অল দিস থিংস? আমি যখন বুঝতে শিখেছি তখনই দেখলাম যে আমরা এত পিছিয়ে আছি যে আমাদের আসলে পিছানোটাকে আগে নিয়ে আসতে হবে কারেন্ট স্টেটে, তারপর ফিউচার সামনের দিকে তাকানো। তো আমরা আসলে এত পিছিয়ে আছি যে আমি আসলে যেখানেই যাই মনে করি যে আগে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সেটাকে নিয়ে আসি। তো সেই কাজ করতে গিয়ে আমি একটু ডিফারেন্ট ওয়েতে করি। তো আল্লাহর রহমতে আসলে সবাই সাহায্য সহযোগিতা করেন, সেই জন্য আমি নিজেও চেষ্টা থাকে, সময় দেই প্রচুর। আমার পরিবার খুব স্যাক্রিফাইস করে আমার সময়, এবং এই জন্য আমার পরিবারের সকলের প্রতি আমি খুব কৃতজ্ঞ। আমি যখন প্রথমে আরএমজির কাজ করি তখন প্রথমেই বাংলাদেশে দেখতাম সব কোরিয়ান অ্যান্ড অন্যরা অর্ডার নিয়ে আসতো। আমি প্রথম 92-93-তে বিদেশে গিয়ে বাংলাদেশের প্রোডাক্ট মার্কেটিং শুরু করি। আর দেশে কোনো শপিং মল ছিল না, 96-97 ওই সময়ের কথা। তখন আমি আমার 2-1 বন্ধুকে সাথে নিয়ে প্রথম ওয়ান স্টপ মল করার সাহস করি। তো আমি খুবই এদিক থেকে ভাগ্যবান যে যেখানেই গেছি সবাই আমার সাথে একমত এবং আমার সাথে একইভাবে একই ডাইরেকশনে কাজ করায় মোটামুটি আমরা এখন রেজাল্ট দিতে পারছি সবখানে। স্যার, বিজনেস স্কুলে যারা পড়ে, যারা স্টুডেন্ট, তাদের প্রতি এবং যারা ইয়াং ফ্যাকাল্টি আছেন তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে? আসলে যে কোনো কিছুই সিনসিয়ার, সিরিয়াস, অ্যাটেন্টিভ, ডিসিপ্লিনড থাকলে যে কোনো অবজেক্টিভ অ্যাচিভ করা সম্ভব। তা আমার ছাত্রছাত্রী, আমার দেশের ছোট ভাই বোন সবার কাছে অনুরোধ থাকবে যে সিনসিয়ারলি যে কোনো ভালো কাজ করার চেষ্টা করার জন্য। এই দেশটির অনেক সম্ভাবনা, তাই আমার ভবিষ্যৎ জেনারেশন যদি একটু সিনসিয়ারলি ডিটারমাইন্ড হয়ে তাদের অবজেক্টিভগুলো অ্যাচিভ করার জন্য চেষ্টা করে, ঠিকভাবে লেখাপড়া করে এবং নিজের স্বাস্থ্য, নিজের লাইফকে ডিসিপ্লিন রাখে, তাহলেই কিন্তু তারা এখন অনেক অপরচুনিটি থেকে তার জন্য যেটা সুইটেবল সেটা বেছে নেওয়ার সুযোগ পাবে। আমরাও সেরকম একটা উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল বাংলাদেশের প্রত্যাশা করি। আপনার ব্যস্ত সময় থেকে আমাদের অনেক সময় দিয়েছেন। থ্যাংক ইউ ইমদাদ ফর ভিজিটিং আস। আর এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নেক্সট জেনারেশন তাদের হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট দে শুড কন্ট্রিবিউট টু মেক বাংলাদেশ এ বেটার প্লেস, এই ব্যাপারেও অনেক সাহায্য হবে। তো থ্যাংক ইউ ফর ডুইং সাচ এ ওয়ান্ডারফুল ফাংশন প্রোগ্রাম।
পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল, কাজের স্টাইল জানার চেষ্টা করব আমরা। Until I see you again in next week, I wish you a very good week. Goodbye. iStyle সৌজন্যে ক্লিয়ার।